আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আমার তোমাদের সামনে আল্লাহর অশেষ মেহেরবানিতে আবার আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরাও আল্লাহর মেহেরবানিতে ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা হিসাব বিজ্ঞানের সেকেন্ড পার্টের আমরা প্রথমে আলোচনা করেছিলাম ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব, এরপরে আমাদের আলোচনা এসেছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, আবার অংশীদারদের হিসাব। এই তিনটা অধ্যায় আমরা আলোচনা করেছি। আজকে আমি নতুন একটা চ্যাপ্টার আলোচনা করছি, সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখন আসো, নগদ প্রবাহ বিবরণী এটা আসলে কি? আমরা নগদ প্রবাহ বলছি যে প্রবাহ, তাহলে আমরা যদি এটা সংজ্ঞা দিই, সংজ্ঞাটার মধ্যেই এই নামের সাথেই সংজ্ঞাটা যুক্ত আছে। নগদ, যেখানে নগদ মানে এখানে কোনো বাকি নাই, কিছু নাই, নগদের প্রবাহ। প্রবাহ মানে একবার আসবে একবার যাবে। নদীর স্রোত যেমন ভাটা জোয়ার সব চলে, যেখানে নগদের জোয়ার ভাটা সব চলবে, প্রবাহমান হবে, সেটাই হচ্ছে নগদ প্রবাহ। এবং এই নগদ প্রবাহ বিবরণীটাই যখন বিবরণী আকারে প্রকাশ করবো সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আবার বলছি, একটা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করে অর্থের আর্থিক অবস্থা, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে পারে, প্রতিষ্ঠানের লাভ ক্ষতির পরিমাণ জানতে পারে, সম্পত্তির পরিমাণ জানতে পারে। কিন্তু প্রতিষ্ঠানটার মধ্যে যে নগদের আগমন ঘটে বা নগদের নির্গমন ঘটে, সেটা জানার জন্যে তোমাদেরকে আরেকটা আলাদা বিবরণী প্রস্তুত করতে হবে। সেই আলাদা বিবরণীটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তাহলে এটা আর্থিক বিবরণীর মধ্যে আমরা প্রতিষ্ঠানের সঠিক চিত্র পাচ্ছি, কিন্তু নগদ কী পরিমাণ আগমন ঘটছে এবং কী পরিমাণ নির্গমন ঘটছে সেটা আমাদের জানার জন্য যে বিবরণীটা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তার মানে আমি তোমাদের একটু উপস্থাপন করি, যদি নগদ আগমন থেকে নগদ নির্গমন বের করি, তাহলে আমরা পেয়ে যাব নগদ প্রবাহ। ধরো এটা নগদ আগমন হয়েছে 2,50,000 টাকা, নির্গমন হলো 1,50,000 টাকা, তাহলে আমার নগদ প্রবাহ আছে 1,00,000 টাকা। এটাই হচ্ছে নগদ প্রবাহ। এটাকে আমরা যখন বিবরণী আকারে প্রকাশ করব তখন সেটা হয়ে যাবে নগদ প্রবাহ বিবরণী। এখন আসো, আমার আন্তর্জাতিক হিসাব মান বলে একটা কথা আছে আমাদের হিসাব বিজ্ঞানে। সেই আন্তর্জাতিক হিসাব মান বা IAS 7 এর নিয়ম অনুযায়ী এই নগদ প্রবাহ বিবরণী করতে হয়। আমরা আন্তর্জাতিক হিসাব মান বা IAS 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী করতে গেলে আমাকে যে ধাপগুলো মানতে হবে, যে ধাপ বা যে কার্যকলাপগুলো করতে হবে, সেই ধাপ বা কার্যকলাপ হচ্ছে তিনটা। একটা হচ্ছে পরিচালন সংক্রান্ত কার্যকলাপ, আরেকটা হচ্ছে এবং একটা হচ্ছে অর্থায়ন, অর্থসংস্থান সংক্রান্ত কার্যকলাপ। আমি আবার বলছি, নগদ অর্থের আগমন এবং নির্গমন এই সম্বন্ধ নিয়ে, এই ব্যাপারটা নিয়ে যে সমন্বয়টা করা হয় যে বিবরণীর মাধ্যমে, সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আর এই নগদ প্রবাহ বিবরণীকে IAS আন্তর্জাতিক হিসাব মান 7 বা IAS 7 ধারণা অনুযায়ী তিনটা কার্যকলাপের মাধ্যমে যে নগদ অর্থের আগমন নির্গমনের হিসাব করা হয় সেটাই হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এই তিনটা কার্যকলাপের মধ্যে হচ্ছে একটা পরিচালনা সংক্রান্ত কার্যকলাপ, একটা বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ, একটা হচ্ছে তোমার অর্থ সংস্থান
কর্মসংস্থান সংক্রান্ত কার্যকলাপ। এই তিনটা কার্যকলাপের মাধ্যমে নগদ অর্থের আগমন নির্গমনে যে সমন্বয় করা হয় সেটাই হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এখন আসো, এই নগদ প্রবাহ বিবরণীটা আমি যখন প্রস্তুত করবো কিভাবে প্রস্তুত করবো, এটা পদ্ধতি হচ্ছে দুটো। আর পদ্ধতিগুলো বলছি। পদ্ধতিগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে, আমি যদি বলি পদ্ধতি, প্রথমটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। যেটাকে আমি বলছি ডাইরেক্ট মেথড। আরেকটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। যেটাকে বলছি ইনডাইরেক্ট মেথড। এই অঙ্ক বিবরণীটা আমি দুটো পদ্ধতিতে করবো, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। এই প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতিতে বিবরণীটা প্রস্তুত করার সময় ওই কার্যকলাপের মাধ্যমে নগদ প্রবাহন বিবরণীটা আমরা উপস্থাপন করব। এই হচ্ছে এই দুটো পদ্ধতির মাধ্যমে আমরা অঙ্কটা শুরু করব। কিন্তু তার আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ ডিরেক্ট মেথড আর হোয়াট ইজ ইনডিরেক্ট মেথড। আমরা প্রথমত আগে ডিরেক্ট মেথড নিয়ে কথা বলি বা প্রত্যক্ষ পদ্ধতি নিয়ে কথা বলি। প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ অর্থের আগমন নির্গমন করার সময় আমার সাধারণত এই লেনদেনগুলো মাথায় রাখতে হবে। এই লেনদেনগুলো মাথায় রাখতে হবে। আমি যখন প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্কটা করব, প্রত্যক্ষ পদ্ধতিতে করব, তখন নগদ আগমন সংক্রান্ত লেনদেনগুলো কি হবে, আমি প্রত্যক্ষ পদ্ধতিতে যখন অঙ্কটা আমি বিবরণী নগদ বিবরণী করব, তখন নগদ আগমন সংক্রান্ত লেনদেন হবে পণ্য বিক্রয়, সেবা প্রদান করে নগদ প্রাপ্তি, এর মাধ্যমে আমার নগদ প্রাপ্তি ঘটবে। দ্বিতীয়ত হচ্ছে লভ্যাংশ, সুদ প্রাপ্তি, রয়্যালটি ফিস, কমিশন এবং অন্যান্য আর যে খাতগুলো থাকে সেগুলো থেকে আমার নগদ আগমন ঘটবে। এটা আমার প্রত্যক্ষ পদ্ধতিতে যখন অঙ্কটা করবো তখন আমার এটা দরকার হবে। ঠিক একইভাবে নগদ নির্গমনগুলো ঘটবে পণ্য প্রয়োজনীয় সরবরাহকারীকে প্রদান, সেবা প্রদানের জন্য কর্মচারীদেরকে প্রদান, আয়কর প্রদান, ঋণদাতাকে ঋণ সুদ প্রদান। এগুলো হচ্ছে আমার প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে নগদ আগমন এবং নগদ নির্গমন সংক্রান্ত লেনদেন। আমাদের মাথায় রাখতে হবে, আমি যখন প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্ক করব, নগদ আগমন এবং নির্গমনের ক্ষেত্রে অনগদ কোনো লেনদেন হিসাবভুক্ত হবে না। শুধুমাত্র নগদ লেনদেনগুলো এই প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে হিসাবভুক্ত হবে। অনগদ লেনদেন বলতে তোমরা বোঝো অবচয়, অবলম্বন ইত্যাদি যেগুলো আছে সেগুলো আমাদের এখানে এই প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে আসবে না। এই হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতির লেনদেন। কিন্তু এই লেনদেনগুলো আমাকে আলাদা করে বের করতে হবে। কিভাবে বের করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি তোমাদের সাথে প্রত্যক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রত্যক্ষ পদ্ধতির প্রথম ধাপ যদি আমি পরিচালন কার্যক্রমকে ধরি, তো পরিচালন কার্যক্রম যখন আমি প্রস্তুত করব তখন আমি কিভাবে প্রস্তুত করব, আমাকে তিনটা ধাপ করতে হবে। একটা পরিচালন কার্যক্রম, একটা বিনিয়োগ কার্যক্রম, একটা অর্থসংস্থান কার্যক্রম। এখন এই পরিচালন কার্যক্রমের ধাপে আমি প্রত্যক্ষ পদ্ধতিতে আমি বলছি এভাবে আগমন করতে, এইভাবে নির্গমন করতে। এই আগমন নির্গমনগুলোকে বের করার জন্য আমি
সেই পরিচালন কার্যক্রম হতে নগদ অর্থ প্রবাহ নির্ণয়। প্রথমে আসো প্রাপ্য হিসাব হতে, আমি বলছি প্রাপ্য হিসাব মানে পণ্য বিক্রয়ের মাধ্যমে আমি কিন্তু প্রাপ্য হিসাব তৈরি করি। এই প্রাপ্য হিসাব হতে কিভাবে আমার, কারণ আমাকে আগে নগদ আগমন করতে হবে, তারপর নির্গমনের হিসাব। আমি নগদ আগমন হবে আমার, প্রথমটা ধরো লিখি আমি টাকা দিয়ে, প্রাপ্য হিসাব হতে নগদ প্রাপ্তি। এটা আমাকে কিভাবে বের করতে হবে দেখাই। প্রাপ্য হিসাব হতে নগদ প্রাপ্তির ক্ষেত্রে প্রথমে আমার আসো বিক্রয় আয়। বিক্রয় আয় আমি লিখলাম, বিক্রয় আয়ের সাথে কি করব, যোগ করব প্রাপ্য হিসাবের হ্রাস। তারপর যা থাকবে আমার অঙ্কে, যা থাকবে আমার ধরতে এরকম হবে, তারপর বিয়োগ করব প্রাপ্য হিসাবের বৃদ্ধি। আমি যেটা পাবো প্রাপ্য হিসাব, আমি এরপরে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে প্রাপ্য হিসাব হতে নগদ প্রাপ্তি। এটা হচ্ছে আমার প্রাপ্য হিসাব হতে নগদ প্রাপ্তি। আমার প্রথমে এই আর্থিক বিবরণী প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী করার সময় পরিচালন কার্যক্রমে প্রাপ্য হিসাব হতে নগদ প্রাপ্তিটা বের করে নিতে হবে, সেটা আমি এভাবে বের করে নেব। এরপরে হচ্ছে প্রদেয় হিসাবে নগদ পরিশোধ। হাতে আছে, তোমরা এটা একটু লিখে রেখো, তাহলে আমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে। হাতে হচ্ছে প্রদেয় হিসাবে নগদ পরিশোধ। আমি বলেছি এখানে পণ্য ক্রয়ের জন্য সরবরাহকে প্রদান। এখানে পণ্য বিক্রয় থেকে বা শেয়ার প্রদান থেকে নগদ প্রাপ্তিটা আমি তোমাদের দেখিয়েছি। এর সাথে লভ্যাংশ প্রাপ্তি, সুদ প্রাপ্তি, রয়্যালটি ফি, কমিশন এগুলো যদি থাকে প্রশ্নে, তাহলে টোটাল পড়ে সেটাকে নগদ প্রাপ্তি হিসাবে তোমরা রাখবা। এখান থেকে এটা কিন্তু পরিচালন কার্যক্রমেরই অংশ। এরপরে আমরা সেখান থেকে আমরা প্রদেয় হিসাবে যেগুলো নগদ পরিশোধ সেগুলো বাদ দিব। প্রদেয় হিসাবে নগদ পরিশোধের ক্ষেত্রে এই প্যাটার্নে আমাকে কাজ করতে হলে আমাকে প্রথমে লিখতে হবে বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় ব্যয়। সেখান থেকে সেটার সাথে যোগ করতে হবে মজুত পণ্যের বৃদ্ধি। বিয়োগ করতে হবে মজুত পণ্যের হ্রাস। তারপরে যোগ করতে হবে প্রদেয় হিসাবে হ্রাস। প্রদেয় হিসাবে হ্রাস বিয়োগ করতে হবে প্রদেয় হিসাবে বৃদ্ধি। আমরা তখন তাহলে পেয়ে যাব প্রদেয় হিসাবে নগদ পরিশোধের পরিমাণ। আমি পেয়ে যাব
প্রদেয় হিসাবে নগদ পরিশোধের পরিমাণ। প্রদেয় হিসাবে নগদ পরিশোধের পরিমাণ বের করার জন্য বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় ব্যয় থেকে মজুত পণ্যের বৃদ্ধি যোগ করবো, মজুত পণ্যের হ্রাস। এখন আসো মজুত পণ্যের বৃদ্ধি হ্রাস কিভাবে বের করবো। আমার 2 বছরের হিসাব দেওয়া থাকবে, সেই 2 বছরের হিসাব মধ্যে চলতি আর বিগতের মধ্যে পার্থক্য দিয়ে বৃদ্ধিটা পাবো, হ্রাসটা পাবো। যদি বৃদ্ধি হয় যোগ করবো, যদি হ্রাস হয় তাহলে বিয়োগ করবো। ঠিক একইভাবে প্রদেয় হিসাবে হ্রাস যোগ করবো, প্রদেয় হিসাবে বৃদ্ধি বিয়োগ করবো। এইভাবে আমার প্রদেয় হিসাবে নগদ পরিশোধের পরিমাণ পাওয়া যাবে। এরপরে আমার আছে পরিচালন ব্যয় নগদ পরিশোধের পরিমাণ। এই যে আমি বলছি সেবা প্রদান, এই পরিচালন ব্যয়ে নগদ পরিশোধের পরিমাণটা আমি তোমাদের দেখাচ্ছি, সেটা আমি কিভাবে বের করবো। পরিচালন ব্যয় নগদ পরিশোধের পরিমাণ যখন আমি বের করবো, তখন আমাকে প্রথমে নিতে হবে পরিচালন ব্যয়। এগুলো সব বইয়ে থাকবে। পরিচালন ব্যয় যেটা থাকলো সেটার সাথে যোগ করবো, যোগ অগ্রিম প্রদত্ত খরচ বৃদ্ধি, অগ্রিম প্রদত্ত খরচ বৃদ্ধি, বিয়োগ করব অগ্রিম প্রদত্ত খরচ হ্রাস। তারপরে বিয়োগ করব, যোগ করব বকেয়া খরচ, উল্টোটা হবে আর কি। একটা অভিজ্ঞত খরচ, একটা হচ্ছে বকেয়া খরচ, দুটো উল্টোটা হয়ে কাজটা হবে। বকেয়া খরচটা যোগ হবে, বকেয়া খরচ বৃদ্ধি, খরচ বৃদ্ধি বিয়োগ হবে। আমি পেয়ে যাব পরিচালন ব্যয়ের নগদ পরিশোধের পরিমাণ। আমি পেয়ে যাচ্ছি পরিচালন ব্যয়ের নগদ পরিশোধের পরিমাণ। এই যে নগদ পরিশোধের পরিমাণ, পরিচালন ব্যয় আমি পেয়ে যাচ্ছি। এটা যদি আমি করি এভাবে করতে পারবো। তারপরে আছে, এরপরে আছে তোমার আয়করের নগদ, আয়করের জন্য নগদ প্রদান। এই আয়করের জন্য নগদ প্রদান বের করতে গেলে আমি কিভাবে বের করবো সেটাও আবার দেখাচ্ছি আমি। আয়কর নগদ পরিশোধ। আয়কর নগদ পরিশোধের ক্ষেত্রে প্রথমে লিখব আয়কর ব্যয়। আয়কর ব্যয় হচ্ছে তোমার এত, এটার সাথে যোগ করব প্রদেয় আয়কর হ্রাস। প্রদেয় আয়কর হ্রাস যোগ করব আর বিয়োগ করব প্রদেয় আয়কর বৃদ্ধি। প্রদেয় আয়কর বৃদ্ধি করব। আয়কর ব্যয়ের সাথে প্রদেয় আয়কর হ্রাস এবং প্রদেয় আয়কর বৃদ্ধি করলে
পেয়ে যাব আয়কর বাবদ নগদ পরিশোধের পরিমাণ। আমি বলেছি আয়করের জন্য নগদ প্রদানের হিসাব রাখবো, তো আয়করের জন্য নগদ পরিমাণটা হবে, পরিশোধের পরিমাণটা আমরা এইভাবে বের করব। এরপরে আমার আছে আয়করের পরে আছে সুদ ব্যয়। সুদ ব্যয় মানে আমি এখানে লিখেছি ঋণদাতাকে যদি সুদ প্রদান, এই সুদ ব্যয়টা আমি কিভাবে বের করবো সেটা আমি দেখাচ্ছি। আমি তোমাদের বারবার বলি এটা আমি প্রত্যক্ষ পদ্ধতির অঙ্ক দেখিয়ে দিচ্ছি। প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে এই কাজগুলো আমাদেরকে একটু করে নিলে, করতে হলে যদি করতে হয় তাহলে আমি এই কাজগুলো যদি করে নিই আমার অঙ্কের জন্য সুবিধা হয়, বা করতে হবে তখন তোমাদেরকে। এরপরে আমার আছে সুদ প্রদান বাবদ পরিশোধের বাবদের পরিশোধ, সুদ ব্যয় বাবদ নগদে পরিশোধ। সুদ ব্যয় এবং নগদে পরিশোধ করতে গেলে আমাকে যা করতে হবে, সুদ ব্যয়টা বের করতে হবে। সুদ ব্যয় কিছু দেওয়া আছে সামথিং, সুদ ব্যয়ের সাথে আমাকে যোগ করতে হবে অগ্রিম প্রদত্ত সুদ ব্যয় বৃদ্ধি সুদ ব্যয় বৃদ্ধি যোগ করতে হবে, বিয়োগ করতে হবে অগ্রিম প্রদত্ত সুদ ব্যয় হ্রাস। এরপরে আছে প্রদেয় সুদ ব্যয় হ্রাস যোগ করতে হবে, বা বকেয়া প্রদেয় সুদ ব্যয় হ্রাস যোগ করতে হবে এবং বিয়োগ করতে হবে প্রদেয় সুদ ব্যয় বৃদ্ধি। তাহলে আমি পেয়ে যাব সুদ ব্যয় বাবদ নগদ পরিশোধের পরিমাণ। সুদ ব্যয় বাবদ নগদ পরিশোধের পরিমাণ বের করতে সুদ ব্যয়ের সাথে অগ্রিম প্রদত্ত সুদ ব্যয় বৃদ্ধি যোগ করব, অগ্রিম প্রদত্ত সুদ ব্যয় হ্রাস বিয়োগ করব, প্রদেয় সুদ ব্যয় হ্রাস যোগ করব এবং প্রদেয় সুদ ব্যয় বৃদ্ধি বিয়োগ করব। একটা অঙ্কে সবকিছু থাকবে এমন কথা নাই, একটা থাকবে বা দুটো থাকবে, যেটা থাকে সেটাই আমি করব, তবে এভাবে আমি অঙ্কটা উপস্থাপন করব। এরপরে আছে আমার আরেকটা জিনিস, সেটা আমি এখানে লিখি নাই, হয়তো আসে নাই, উপযোগ খরচ। উপযোগ মানে আমার কিছু ইউটিলিটি ব্যয় থাকে, সেই ইউটিলিটি ব্যয়গুলো যখন দেওয়া থাকবে অঙ্কে, উপযোগ ব্যয়গুলি দেওয়া থাকবে, সেই উপযোগ খরচ বের করার জন্য আমাকে করতে হবে কিভাবে নগদ পরিশোধ করবো উপযোগ ব্যয়, সেটা আমি দেখাবো। নগদের পরিশোধ, এটা করার সময় আমাকে লিখতে হবে উপযোগ ব্যয়। উপযোগ ব্যয়, উপযোগ ব্যয়ের সাথে যোগ করব অগ্রিম প্রদত্ত উপযোগ ব্যয় বৃদ্ধি যোগ করব হ্রাস। তারপরে যোগ করব প্রদেয়, ওই সব ওগুলোর মতোই আগেরগুলো যেভাবে করেছি, বকেয়া প্রদেয় উপযোগ ব্যয় হ্রাস
বিয়োগ করব, প্রদেয়, উপযোগ, ব্যয়, বৃদ্ধি। এটা হচ্ছে উপযোগ, খরচ বাবদ নগদে পরিশোধ। এর বাইরে তোমাদের জন্য আর কিছু থাকবে না, সাধারণত এগুলোই থাকে, এগুলো দিয়ে তোমাদের অঙ্কটা হয়। এরকম ভাবে আমরা আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে ধাপ বা কার্যকলাপে প্রথম ধাপ পরিচালন কার্যক্রম হতে নগদ অর্থ প্রবাহ নির্ণয় করবো, নগদ অর্থ প্রবাহের পরিমাণ নির্ণয় করবো। এরপরে আমার সেকেন্ড ধাপ হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে। ওগুলোতে তোমার খুব একটা ঝামেলা নাই ওই কাজগুলোতে। ওই কাজগুলো আমি বলছি, এখানে নগদ প্রবাহ বিবরণী করতে গেলে পরিচালন যাবতীয় যত কাজ আছে বেশিরভাগ কাজ তোমাকে নগদ প্রবাহ বিবরণী পরিচালন কার্যক্রমেই বেশিরভাগ কাজ করতে হয়। আর বিনিয়োগ কার্যক্রম বা অর্থ সংস্থান কার্যক্রমগুলোতে অত বেশি তোমাকে তেমনটা কাজ থাকে না, খুব একটা কাজ থাকে না। তাহলে দ্বিতীয় ধাপ যেটা বলছি আমি, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করতে গেলে আমাকে যেটা কাজ করতে হবে, স্থায়ী সম্পত্তির রাজনীতি জনিত হিসাবগুলো, স্থায়ী সম্পত্তি আসবাবপত্র, দালান কোঠা, যেগুলো স্থায়ী জমি ভূমি যা আছে সেই স্থায়ী সম্পত্তির রাজবৃদ্ধি বিনিয়োগ রাজবৃদ্ধি জনিত হিসাবগুলো এই নগদ প্রবাহ বিবরণীতে হিসাব করতে হবে। স্থায়ী সম্পত্তি সম্পত্তির বৃদ্ধি বা ক্রয় হলে নগদ অর্থে নির্গমন করবে। আর স্থায়ী সম্পত্তি হ্রাস বা বিক্রয় হলে নগদ অর্থের আগমন ঘটবে। তার মানে বিনিয়োগ কার্যক্রমে আমাদের কি কাজ আছে? স্থায়ী সম্পত্তি, আমি বলেছি আসবাবপত্র, দালান কোঠা, ভূমি, বিনিয়োগ যা আছে সেগুলোর যদি বৃদ্ধি বা ক্রয় হয় তাহলে নগদ অর্থে নির্গমন করবে, আর যদি হ্রাস বা বিক্রয় হয় তাহলে নগদ অর্থে আগমন করবে। এটাই হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রত্যক্ষ পদ্ধতিতে বা নগদ প্রবাহ বিবরণীর পদ্ধতির একটা পদ্ধতি আলোচনা করছি, সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি এই মধ্যে এই ধাপ ও কার্যকলাপের প্রথম ধাপ পরিচালন কার্যক্রমের হিসাবে আমরা আলোচনা করেছি। এবার দ্বিতীয় ধাপ আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রমে নগদ প্রবাহ বিবরণী। এবং আমার লাস্ট পয়েন্ট হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে তোমার অর্থ সংস্থান কার্যকলাপ হতে অর্থায়ন কার্যকলাপ হতে নগদ অর্থের প্রভাব নির্ণয়। এই তৃতীয় ধাপ হচ্ছে অর্থায়ন কার্যকলাপ হতে। এই ক্ষেত্রে আমরা কি করব? স্থায়ী দায় রাজবৃদ্ধি জনিত। আমরা বিনিয়োগে বলছি স্থায়ী সম্পত্তি, আর অর্থায়ন কার্যকলাপে বলবো স্থায়ী দায়ের রাজবৃদ্ধি জনিত লেনদেন। তো স্থায়ী দায়ের রাজবৃদ্ধি জনিত লেনদেনগুলো কিভাবে উপস্থাপন হয়? এখানে স্থায়ী
গ্রহণের ফলে স্থায়ী দায়ের বৃদ্ধি বা গ্রহণের ক্ষেত্রে নগদ অর্থের আগমন ঘটবে। আর স্থায়ী দায়ের হ্রাস বা প্রদানের ক্ষেত্রে নগদ অর্থের নির্গমন ঘটবে। এই হচ্ছে 3টা ধাপের কাজ। আমি আজকে নগদ প্রবাহ বিবরণী কি সেটা আমরা জানলাম। IAS 7 আন্তর্জাতিক হিসাব মান 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী করতে গেলে কয়টা কাজ করতে হয়? পরিচালন কাজ, বিনিয়োগ সংক্রান্ত কাজ এবং অর্থসংস্থান বা অর্থায়ন কাজ। এই 3টা ধাপে আমাদের অঙ্ক করতে হয়। তাহলে এই 3টা কাজ করবো আমরা দুটো পদ্ধতির মাধ্যমে, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। আমি আজকে প্রত্যক্ষ পদ্ধতির নগদ আগমন সংক্রান্ত এবং নগদ নির্গমন সংক্রান্ত দিনগুলো আলোচনা করেছি, যেগুলো এই পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রমের সাথে কিভাবে বিন্যস্ত হবে। আমি প্রত্যক্ষ পদ্ধতিতে যতটা কাজ আছে, আমি যখন পরোক্ষ পদ্ধতির অঙ্ক আলোচনা করব তখন দেখবা পরোক্ষ পদ্ধতিতে তোমাদের অত সমস্যা হবে না। পরোক্ষ পদ্ধতিতে অতটুকু কাজ নেই, কারণ বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম পরোক্ষ পদ্ধতিতে একই রকম। শুধু পরিচালন কার্যক্রম করার ক্ষেত্রে এখানে নির্ধারিত থেকে হিসাবটা বের করতে হয়, সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। এখন এই যে কথাগুলো বললাম, এগুলো আমাকে একটা ছকে বিবরণীতে সাজাতে হবে। সেই বিবরণীটা কীভাবে আমি করবো প্রত্যক্ষ পদ্ধতিতে এবং পরোক্ষ পদ্ধতিতে, আগামী ক্লাসে আমি তোমাদের সেটা ক্লিয়ার করে দেবো। তো আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই থাকো, ঘরে থাকো। যা ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা নাও, তোমাদের জন্য অনেক উপকার হবে। তোমরা পরবর্তীতে যখন আবার সামনাসামনি ক্লাস পাবা তখন দেখবে এই ক্লাসগুলো তোমাদেরকে অনেক হেল্প করছে। তোমরা এগুলো দেখলে তোমাদের জন্য উপকার হবে। আশা ভালো থাকো, ঘরে থাকো, ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।